বিশ্ব ভূ রাজনীতিতে এই মুহূর্তে একটা চরম এবং চাঞ্চল্যকর মোড় নিয়েছে, জানিয়ে গোটা দক্ষিণ এশিয়া রীতিমতো শোরগোল পড়ে গেছে। ভাবুন তো একবার, যে পাকিস্তান একসময় রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়েছিল, সেই পাকিস্তান সৌদি আরব বা তুরস্কের হাত ধরে তৈরি হওয়া এক নতুন সামরিক জোটে কিনা যোগ দেবার কথা ভাবছে বাংলাদেশ, খাস আন্তর্জাতিক মহলে যেটাকে নাম দেওয়া হয়েছে ইসলামিক নেটো বা মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। গত অগাস্টের 7 তারিখে সৌদি আরবের মক্কায় বসে এই ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষর করেছে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর ঠিক তার পরপরই ঢাকার তরফ থেকে যে ইঙ্গিত মিলেছে, তাতে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ যে দ্রুত বদলাচ্ছে তা পরিষ্কার। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এই তথাকথিত ইসলামিক নেটোয়ে যোগ দেবার কথা ভাবছে ঢাকা? এর নেপথ্যের আসল গেম প্ল্যানটাই বাকি। চলুন আজকের এই ভিডিওতে এক এক করে পুরো বিষয়টা খতিয়ে দেখা যাক। আচ্ছা, সবার আগে একটু বুঝে নেওয়া যাক যে এই ইসলামিক নেটো বা মক্কা চুক্তি আসলে কি। সোজা ভাষায় বলতে গেলে, নেটো জোটের আদলে তৈরি এই চুক্তির মূল ভিত্তি হলো যৌথ প্রতিরক্ষা। এই চুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ ধারা অনুযায়ী এই 3 দেশের মধ্যে যদি কোনো একটা দেশের ওপর কোনো সশস্ত্র আক্রমণ হয়, তবে তাকে বাকি দেশগুলোর ওপর আক্রমণ বলেই গণ্য করা হবে। একে ঠিক নেটো চার্টারের আর্টিকেল 5-এর সঙ্গে তুলনা করা হচ্ছে। শুধু তাই নয়, সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার এবং যৌথ সামরিক মহড়ার মতো বিষয়গুলোও এর অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার একে পুরোপুরি প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ চুক্তি বলে দাবি করেছেন এবং এর দরজা যে অন্যান্য আঞ্চলিক দেশের জন্যও খোলা রয়েছে তাও স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে এবং ইরানের সঙ্গে আমেরিকার উত্তেজনার আবহে এই ধরনের একটা জোটে বাংলাদেশের আগ্রহ কেন তৈরি হলো? এর উত্তর লুকিয়ে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল এবং বৈদেশিক নীতির পরিবর্তনের মধ্যে। আপনারা তো জানেনই, 2024 সালের অগাস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে ঢাকার রাজনৈতিক দৃশ্যপট সম্পূর্ণ বদলে গিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেবার পর থেকেই নয়াদিল্লি এবং ঢাকার সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলছে। এদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মূলত বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম এই নীতিকে সামনে রেখে বিদেশ নীতি পরিচালিত হচ্ছে। ভারতের সঙ্গে ঐতিহ্যগতভাবে গভীর সম্পর্ক থাকলেও বর্তমান ঢাকা প্রশাসন তাদের কূটনৈতিক পরিধি বাড়াতে এবং বৈচিত্র্য আনতে চাইছে। আর ঠিক সেই কারণেই বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা এই মক্কা চুক্তি বা আঞ্চলিক অর্থনৈতিক ও প্রতিরক্ষা কাঠামোর প্রতি অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। আচ্ছা, একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে ঢাকার এই আগ্রহের পিছনে শুধুই কি রাজনীতি রয়েছে, নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিশাল অর্থনৈতিক স্বার্থ, একেবারে নিখাদ অর্থনীতি। একটু খতিয়ে দেখুন তো, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা রেমিটেন্সের সবথেকে বড় উৎস কোনটা? সৌদি আরব। গত আর্থিক বছরের প্রথম 11 মাসেই সৌদি আরব থেকে প্রায় $528 কোটি রেমিটেন্স এসেছে বাংলাদেশে, যা মোট ইনকামের প্রায় 16%। ভাবুন তো অর্থনৈতিক দিক থেকে সৌদি আরব কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া সৌদি বিনিয়োগের সম্ভাবনা তো রয়েছে। অন্যদিকে তুরস্ক এবং পাকিস্তান ইতিমধ্যেই বাংলাদেশের অন্যতম প্রধান সামরিক অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তুরস্ক দিচ্ছে ড্রোন, ফ্রিগেট এবং সাঁজোয়া গাড়ি, আর পাকিস্তান সরবরাহ করছে JF-17 থান্ডার ফাইটার জেট ও নৌযান। ফলে এই জোটে যুক্ত হলে ডিফেন্স প্রোডাকশন এবং যৌথ প্রশিক্ষণের রাস্তা আরও চওড়া হতে পারে। শুধু সামরিক বা অর্থনৈতিক দিক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের জ্বালানি নিরাপত্তা বা এনার্জি সিকিউরিটির বড় প্রশ্ন। বাংলাদেশ তাদের জ্বালানি প্রয়োজনের জন্য অনেকটাই আমদানির উপর নির্ভরশীল। পশ্চিম এশিয়া থেকে আসা তেল বা LNG জাহাজের রুট মূলত লোহিত সাগর এবং বাব এল মান্ডেব প্রণালীর ওপর দিয়ে যায়। এই সামরিক চুক্তির ফলে সেই সমুদ্রপথ এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানির রুটগুলোকেও সুরক্ষিত রাখার ক্ষেত্রে এই ধরনের ভূকৌশলগত অংশীদারিত্ব বড় ভূমিকা নিতে পারে। কিন্তু এত কিছুর পরেও এই পথটা কি এতই সহজ? এর পেছনে কি কোনো বড় চ্যালেঞ্জ বা ঝুঁকি নেই? চ্যালেঞ্জ যে প্রচুর রয়েছে তা বলাই বাহুল্য। বিশেষ করে পাকিস্তানের মতো দেশকে এই চুক্তির অন্যতম প্রবক্তা হিসেবে সামনে রেখে বাংলাদেশ যদি এই জোটে পা বাড়ায়, তবে দেশের অভ্যন্তরে ধর্মনিরপেক্ষ শক্তি এবং রাজনৈতিক মহলে বড় ধরনের বিরোধিতার মুখোমুখি হতে পারে। কারণ 71-এর মুক্তিযুদ্ধের স্মৃতি এবং পাকিস্তানের সঙ্গে সেই ঐতিহাসিক তিক্ততা আজও বহু মানুষের মনে টাটকা রয়েছে। তাছাড়া দিল্লি এবং বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা
ঢাকার জন্য এক বিরাট কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। একদিকে ভারত, অন্যদিকে চীন, এই দুই পরাশক্তির মাঝে দাঁড়িয়ে এমন একটা ইসলামিক সামরিক জোটে যোগ দিলে আঞ্চলিক রাজনীতিতে একটা নতুন জটিলতা তৈরি হতে পারে। যদিও এখনও পর্যন্ত বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে যোগ দেবার কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি, তবে তাদের এই খোলা মনোভাব বা ইতিবাচক সংকেত যে বিশ্ব রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে দেখতে গেলে নিরাপত্তা, রেমিটেন্স, জ্বালানি এবং বিনিয়োগ, এই চার স্তম্ভকে সামনে রেখেই ঢাকা এখন তাদের দীর্ঘমেয়াদী কৌশল সাজাচ্ছে। এই তথাকথিত ইসলামিক ন্যাটো শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কী প্রভাব ফেলবে এবং ভারত বা অন্যান্য প্রতিবেশী দেশগুলোই বা এর বিপরীত কী কৌশল নেবে, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের এই সম্ভাব্য পদক্ষেপ কি দেশের অর্থনীতি এবং নিরাপত্তাকে মজবুত করবে, নাকি আঞ্চলিক কূটনীতিতে তাদের নতুন কোনো বিপদের মুখে ঠেলে দেবে? অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত। আন্তর্জাতিক খবরের প্রতি মুহূর্তের আপডেট পেতে অবশ্যই দেখতে থাকুন আজ তাক বাংলা। ইসলামিক নেটো বা এই মক্কা চুক্তিটা আসলে কি? সোজা ভাষায় বলতে গেলে নেটো জোটের আদলে তৈরি এই চুক্তির মূল ভিত্তি হলো যৌথ প্রতিরক্ষা। এই চুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ ধারা অনুযায়ী এই তিন দেশের মধ্যে যদি কোনো একটা দেশের ওপর কোনো সশস্ত্র আক্রমণ হয়, তবে তাকে বাকি দেশগুলোর ওপর আক্রমণ বলেই গণ্য করা হবে। একে ঠিক ন্যাটো চার্টারের আর্টিকেল 5-এর সঙ্গে তুলনা করা হচ্ছে। শুধু তাই নয়, সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার এবং যৌথ সামরিক মহড়ার মতো বিষয়গুলো এর অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার একে পুরোপুরি প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ চুক্তি বলে দাবি করেছেন এবং এর দরজা যে অন্যান্য আঞ্চলিক দেশের জন্য খোলা রয়েছে তাও স্পষ্ট করে দিয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে এবং ইরানের সঙ্গে আমেরিকার উত্তেজনার আবহে এই ধরনের একটা জোটে বাংলাদেশের আগ্রহ তৈরি হলো কেন? কারণ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল এবং বৈদেশিক নীতির পরিবর্তনের মধ্যে 2024 সালের আগস্ট মাসের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে ঢাকার রাজনৈতিক দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেবার পর থেকেই নয়াদিল্লি এবং ঢাকার সম্পর্কে রীতিমতো টানাপোড়েন চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।